এসব পাওয়ার যোগ্য নাকি? ওর তো লোভ আরো বেড়ে যাবে। এটা তোমার জন্য। देवा रे देवा, ये मेरे देखছি একেবারে সোনে का किस्मत। ঘরে ঢুকতে ঢুকতে সোনা চাঁদির বরসাত হতে লেগেছে। আপনারা আমাকে এত কিছু উপহার তো দিতেছেন, কিন্তু আমার এত কিছু দরকার তো লাই। সে আপনাদের আশীর্বাদই আমার কাছে অনেক বড় বটে। তা বললে কি হয় মা, তুমি হলে মোহিনী মায়ের বৌমা। তোমাকে কিছু উপহার না দিলে তো আমাদের পাপ হবে না। আমি তো তোমাকে সেরকম কিছু আজ দিতে পারলাম না, তবে হ্যাঁ, বৌভাতে তোমাকে কিন্তু একটা সুন্দর জিনিস উপহার দেব। আমাদের কত সৌভাগ্য মা, আপনার বধূবরণ দেখলাম, নতুন বউয়ের মুখ দর্শন করলাম। এখন তাহলে আসি। আসুন আসুন। কাল তবে বৌভাতে দেখা হচ্ছে মোহিনী মা। নিশ্চয়ই, আর বাড়ির সবাইকে কিন্তু সঙ্গে করে নিয়ে আসবেন। দিবাকর, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসুন। মা, আমার যে ভালো লাগছে, আমি উপরে যাচ্ছি। দিদি ভাই, বৌবরণ যখন হয়ে গেছে, এবার বাকি নিয়মগুলো সেরে ফেলে। ঠিক, এটা বড় কাজ বাকি আছে এখনো। এতক্ষণ ধরে যা করছিলাম তার সমস্ত লোক দেখানোর জন্য ছিল। সেই মেয়ের জন্য কোন রকম নিয়ম, কোন রকম আদিক্ষতা আমি কিন্তু আর সহ্য করব না। একটা কথা সবাই কান খুলে শুনে নিক, এই মেয়ে এই বাড়ির কেউ না। ঠিক আছে? আর কোনোদিনও হতেও পারবে না। তাই একে নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে না, তাকে এর সঙ্গে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কি আশ্চর্য দিদি ভাই, তোমার যদি ওকে এতটাই অপছন্দ থাকে, তাহলে তুমি ওকে এই বাড়িতে নিয়ে এলে কেন? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না লিপি।
আর 4-5টা কাজের লোক এই বাড়িতে যেরকম থাকে খায়, ও এই বাড়িতে সেরকম ভাবেই থাকবে। দিদি জি একদম ঠিক বলেছে। আচ্ছা দিদি জি, তাহলে ওকে সার্ভেন্ট কোয়ার্টারে থাকতে বলি? না, ও স্টোর রুমে থাকবে। স্টোর রুম মানে সেটা তো একটা বাতিল জায়গা। এই মেয়েও তো বাতিল। কিন্তু বড় বৌমা, ওই ঘরে কেউ ঢোকে না, কতদিন পরিষ্কার করা হয় না, ওই ঘরে মানুষ থাকবে কি করে? ও মানুষ, আমি ওকে মানুষ বলে গণ্য করি না। ওকে থাকতে হলে ওখানেই থাকতে হবে, নাহলে দরজা তো খোলা আছে, যেদিকে দু চোখ যায় চলে যাক। এই যাকে বরণ করে বাড়িতে তুললো তাকে আবার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে? ধন্যী বড় বৌদি, তোমার সব পাপের বিচার একদিন হবে। আর আমি যদি খুব ভুল না হই, এই মেয়ের হাত দিয়ে তোমার সাজাও হবে। না না, সে তোমরা কিছু ভেবো লাই গো, আমি ও ঘরটাতেই থাকতে পারবো, আমার কোনো অসুবিধা তো হবে লাই। মেয়েটা স্টোর রুমে থাকবে? যতই হোক ও তো দাদা ভাইয়ের বউ হয়। একদম চুপ করে থাকবি, আর একটা কথা বলবি না, বেশি কথা বলে বিপদ বাড়াস না। আর এই মেয়ে, চলো আমার সাথে। আমি কি করব? আমি কি কৃষকে একবার ফোন করব? কিন্তু না, সবসময় আমাকেই কেন ফোন করতে হবে? এই কয়েকদিন আমি যথেষ্ট হার্ট হয়েছি, কৃষের উচিত আমাকে ফোন করা, আমাকে সরি বলা। অবশ্য কৃষ আর সরি মোহিনীমা না বললে আজ অব্দি কোনো অ্যাকশনের জন্য, কোনো কিছুর জন্য কৃষ কাউকে সরি বলেন। কিন্তু ওই বাড়িতে কি হচ্ছে? আমি তো শুনলাম ওই মেয়েটাকে নাকি ওরা নিজেদের সঙ্গে করে ওই বাড়িতে নিয়ে এসেছে। তারপর ওই মেয়েটা কোথায় থাকছে? আচ্ছা, ও কি কৃষের সাথে কৃষের ঘরে থাকছে? না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি কিছুতে এটা অ্যালাউ করতে পারি না। আমি মেয়েটাকে কোনো কৃষের ধারে কাছে ঘেঁচতে দেবো না। আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে ওই বাড়িতে কি হচ্ছে, আমাকে জানতেই হবে। না 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 না, এখন কৃষকে ফোন করা যাবে না, কোনোভাবেই ফোন করা যাবে না। কারণ কোথায় আছে শক্ত দড়ি ফসকা ঘেরো। এই কদিনে আমি যতবার কৃষকে বাঁধতে গেছি, তত যেন দড়িটা কোনোভাবে হালকা হয়ে গেছে। আমি যতবার কৃষিকে মুঠো বন্ধ করতে গেছি, ততবার অনেক দূরে সরে গেছে আমার থেকে। তার মানে কৃষিকে কন্ট্রোল আমি করতে পারবো না। কন্ট্রোল করতে গেলে কৃষিকে আরো হারিয়ে ফেলবো আমি।
জেদের বসে আর কোনো কাজ করা যাবে না। আমাকে মাথা ঠান্ডা করে এবার ভাবতে হবে, খেলাটা একটু অন্যভাবে খেলতে হবে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। হ্যালো, বাবারে বাবা, কি ধুলো! ঘরটার কি অবস্থা রে? এই ঘরটা যে পুরো একেবারে ঝুলে ধুলে ভরে তো আছে গো। হবে না, এই ঘরটাতে তো কেউ আসে না। অবশ্য এই বাড়ির সমস্ত বাতিল জিনিসপত্র এই ঘরটাতে রাখা হয়। এবার থেকে তুমিও এই ঘরটাতে থাকবে। আচ্ছা বেশ, সে আমি এই ঘরটাতে নিজের মাথা গোজার ঠাইটো করে নেবক্ষণ, সেটা নিয়ে আপনি ভাববেন লাই। আমার ভাবতে না বয়ে গেছে। নিহাত বড় বৌদি বলল যে ওকে ঘরটা দেখিয়ে দাও, তাই দেখিয়ে দিতে এসেছিলাম। এখন থেকে যা যা করা তুমি নিজেই করে নিও, বুঝেছো? মা, আমি তুমি এই কান্নাতে আসতে গেলে কেন? এত ধুলোর মধ্যে তোমার যে কষ্ট তো হবে। কষ্ট তো তোরও হবে। আচ্ছা কনক, এক্ষুনি মেয়েটাকে এখানে নিয়ে এলি কেন? আগে তো ঘরটা লোকজনকে দিয়ে পরিষ্কার করাবি, তারপরও কাঁদতিস। হ্যাঁ কনক, মা কিন্তু কথাটা ঠিকই বলছে। এই ঘরটা এতদিন ধরে বন্ধ আছে, এখানে ইঁদুর আরশোলা চারিপাশে কি অবস্থা। এইটা কি কোনো মানুষের থাকার মতো অবস্থা আছে এই ঘরটা? তুমি ওকে এখানে এনেছো ও থাকবে বলে? ছোট বৌদি, আমি কি করব? বড় বৌদি আমাকে যেটা হুকুম করেছে আমি সেটাই করেছি। এর বাইরে আমি কিছু করতেও পারবো না, বলতেও পারবো না। আরে বাবা, তোমার যদি মনে হয় তুমি যাও না, গিয়ে বড় বৌদিকে বলো না। ছি, বাড়ির বউকে এরকম একটা জায়গায় ঠাই দেওয়া, বড় বউ মাঝে কত বড় অন্যায় করছে না, পরে বুঝতে পারবে। মা, যে বিয়ে করে এনেছে সে ঠিক করবে যে তার বউ কোথায় থাকবে, কেমন ভাবে থাকবে, কিভাবে থাকবে। আমাদের অত মাথা কামিয়ে কি লাভ বলো তো? শোনো না, বলছি যে তোমরা আমায় নিয়ে চিন্তাটা করো লাইগো। আমার এখানটাতে থাকতে কোনো অসুবিধাটা হবে লাই। আমাদের গ্রামের বাড়ি, সেটা তো পুরো একেবারে মাটির বাড়ি গো। সেখানে আরো কত ধুলোটো জমে। আমার না ধুলোতে থাকার অভ্যেসটা আছে গো। তুমি চুপ করো কনক। দিদিভাই তোকে এই ঘরে থাকতে বলেছে, ঠিক আছে ঠিক আছে, ওই ঘরেই থাকবে। কিন্তু তার আগে বাড়ির কোনো একটা কাজের লোককে ডাকো, ডেকে ঘরটা একটু পরিষ্কার করাও, একটু মানুষের থাকার মতো একটা করো, তারপর নাও থাকবে। ঠিক আছে? ঠিক বলেছো। ছোট বৌদি, তোমার যদি ওর প্রতি এত দরদ থাকে তুমি যাও, তুমি কাজের লোক ডেকে ঘরটা পরিষ্কার করো। আমি পারবো না, আমার কাছে কোনো সময় নেই। আর এই যে সব দিয়ে গেলাম, তোমার যদি কিছু করার থাকে বড় মা তোমাকে নিজেকেই করে নিতে বলেছে, বুঝলে মেয়ে? বাড়ির কাজের লোকেদের তোমার কাজ করা মানা আছে। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কার জায়গাটা ঠিক কোথায়। আচ্ছা, তোর এত মাথা ব্যথা কিসের বলতো? মানে যার প্রবলেম তুই তাকে। আরে অদ্ভুত কথা বলছিস, আমরা কি এই বাড়ির কেউ নই? আমাদের কোনো ডিউটি নেই। তোদের মধ্যে আবার কি নিয়ে ঝামেলা শুরু হলো বলতো? তুই বল। দেখ দা ভাই, একটা জিনিস দেখ, আমি পুরো ব্যাপারটা বুঝতে পারছি। তোদের এই বিয়েটা টোটালটাই একটা অ্যাক্সিডেন্ট, কেউ মানছে না। আরে এইসব নিয়ে আমারও তোকে কিচ্ছু বলার নেই। বাট এই পুরো বিষয়টা নিয়ে তুইও যেরকম পাজেল, ফ্রাস্ট্রেটেড রয়েছিস, টায়ার্ড আছিস, সেরকম তো ওই মেয়েটার ক্ষেত্রেও সেম। ও তো তোকে জোর করে বিয়ে করেনি। ভাই, তুই আমাকে ঠিক কি বলতে যাচ্ছিস বলতো? আমি ঠিক বুঝতে পারছি। আমি তোকে জাস্ট এটুকুই বলছি যে মেয়েটাকে তো একটা ঘরে রাখা যেত বল। আমাদের বাড়িতে এত গেস্ট রুম রয়েছে, আর সেখানে ও স্টোর রুমে থাকবে। তুই এক কাজ কর, বুঝতে পারলি? তুই নিজে গিয়ে বড় মামিকে বল যে ওর ওখানে থাকতে অসুবিধা হচ্ছে। যা গিয়ে বল। না, আমি বলতে পারবো না। বা দাভাই তো বলতে পারে যে মা তোর কথা কখনোই ফেলে না। মেয়েটা স্টোর রুমে আছে? হ্যাঁ রে দাদা ভাই, বড় মামি তোকে স্টোর রুমেই থাকতে বলেছে।
তো দাদাভাই ওখানে কত ঝুল ধুলো পড়ে থাকে, বাড়ির সমস্ত বাতিল আবর্জনা ওখানে ফেলা হয়, সেখানে গিয়ে মেয়েটা ওই স্টোর রুমে থাকবে? আরে বাবা, আর যাই হোক, একটা মানুষ হিসেবে তো মেয়েটাকে মানা উচিত। মা হঠাৎ করে ওকে স্টোর রুমে রাখতে গেল কেন? আচ্ছা ঠিক আছে, তোরা চিন্তা করিস না, আমি একবার কথা বলবো। কিন্তু ওই মেয়েটা তো কথা বলতে পারে নাকি? ওকে বলার কোনো মুখ নেই নাকি? আমাকে বলতে হবে সবকিছু? মানে মানে তুইও তো দেখছি আজব কথা বলছিস। ও নিজে বলবেটা কি করে? দাঁড়া, তো একটা মেসেজ এসেছে আমার, আমি এটা দেখে তোদের সাথে কথা বলছি। তা ভাই, আমার আর তোকে কিচ্ছু বলার নেই। তুই একটা কাজ কর, খালি মনে করে জেম্মাকে কিন্তু ওই স্টোর রুমের কথাটা বলবি। আসলাম আমি এখন। টাটা বাই বাই। রুক্মিণী ঝড়, ওর এত শরীর খারাপ, আমাকে জানায়নি কেন? আমি জানি রুক্মিণী প্রচন্ড ক্ষেপে আছে আমার উপর। ওকে যেমন করে হোক আমাকে শান্ত করতেই হবে। ওকে বোঝাতে হবে যে এই বিয়েটা কিন্তু কোনো বিয়ে নয়। কিন্তু সমস্যা একটাই, ওকে বোঝানোর মতন তো একটা সিচুয়েশনও দরকার। সেই সিচুয়েশনটা না এলে আমি কি করে বোঝাবো? কেউ বুঝবে না আমার কথা। ওকে শান্ত করতে হবে, কিন্তু কি করে যে আমি ওকে শান্ত করে আমি ঠিক বুঝতে পারছি না। কি করলে যে ও আমার কথাগুলো বুঝবে? চাইনিজ, রুক্মিণীর ফেভারিট ডিশ হচ্ছে চাইনিজ। আচ্ছা, আমি যদি কোনো ভালো দোকান থেকে ওর কোনো একটা ফেভারিট চাইনিজ ফুড অর্ডার করে দিই, নাকি না চকলেট বা টেডি, ওফ কি দিই যে আমি মেয়েটা রাখবো আমি ঠিক বুঝতে পারছি না। আমি একটা কাজ করি, আগে আমি রুক্মিণীর কাছে যাই। মেয়েটা জ্বরের মধ্যে একা হয়ে আছে, আগের ছোটে হয়তো ডাক্তারও দেখায়নি। আগে আমার যাওয়া উচিত ওর কাছে। তুই আমাকে ক্ষমা করে দিস মা। একদিন নিজের হাতে তোকে রাধা অষ্টমীর ভোগ খাইয়েছিলাম, রাধা ভেবে আমি তোকে সেবা করেছিলাম। আজ তোকে এই জায়গায় থাকতে দিতে হচ্ছে। জানি না রাধা মাধব আমার এই পাপ ক্ষমা করবেন কিনা। না না গো ঠাম্মি, তুমি এরকম ভাবে কেঁদো লাই। শোনো না, আমি আমি সত্যি কথাটা বলছি, আমার এখানটাতে থাকতে কোনো কষ্টটা হবে লাই। ও ঠাম্মি, বলছি যে তোমরা এক কাজ করো বটে, তোমরা এখন যাও দেখি নিজের ঘরটাতে যাও। আর তোমরা দেখো না, কিছুক্ষণের মধ্যে সে আমি এই নেতা বালতিটা দিয়ে এই পুরো ঘরটা পুরো পরিষ্কার করে দেবো। সে আর আমাদের উপায় আছে যে আমরা তোমাকে একটু হেল্প করব? সেই উপায়ও আমাদের নেই। একবার যদি দিদিভাইয়ের কানে কথাটা যায় না, কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। যেটুকু মাথা গোজার ঠাঁই পেয়েছো সেটুকুও চলে যাবে মাথার উপর থেকে। না না গো, আমার আর কিচ্ছু লাগবে লাই। তোমরা যে এই নিজের মুখটাতে কথাটা বলেছো, এই আমার কাছে অনেক বটে। শোনো না, তোমরা দেরি করো লাই, তোমরা যাও নিজের ঘরটাতে যাও। ওটা আমি, তুমি দেরি করো লাই, কষ্ট হচ্ছে রে। যাও যাও ঘরটাতে যাও, যাও দেখি। যাচ্ছি মা, চলো। মায়ায় যার কৃষ্ণ রাধার প্রেম, লক্ষ প্রাণের সে বিনোদিনী, সেই তো শেখালো তফাৎ কিছুই নেই। যে জন ঘন শ্যাম সেই কালে এলো আমাদের বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী। মাধব, তুমি বলো এই ঘরটাই বা খারাপ কিসের? আর তাছাড়া তুমি তো আমার সঙ্গেটাতে আছোই বটে। আর তুমি যেখানে আমার সঙ্গেটা আছো, সে আমি কুড়ে ঘরকেও রাজপ্রাসাদটা বানিয়ে দিতে পারবো বটে। এ বাবা, এই জলটা তো পুরো একেবারে নোংরা হয়ে গেছে। যাই একবারটা গিয়ে জলটা পাল্টে নিয়ে আসি। রোগস ও শরীর খারাপের কথা জানায়নি মানে ও এখনো প্রচন্ড রেগে আছে আমার উপর।
না না, যেমন করে হোক আমাকে ওর রাগ ভাঙিয়ে ডক্টরের কাছে নিয়ে যেতেই হবে। কে জানে ডাক্তারও দেখিয়েছে কিনা। যা ছেদি মেয়ে, আঙ্কেল আন্টি নির্ঘাত বাড়িতে নেই, থাকলে অন্তত ওর ট্রিটমেন্টটা স্টার্ট হতো। সত্যি বাড়ি ফেরার পর আমার উচিত ছিল ওকে একবার কল করে সেটা বোঝানো। আমি সেই টাইমটাই পেলাম না। এই বাড়ির কোথায় কি আছে ঠিক মতো তো জানিই লাই। আমি যেদিকটাতে যাচ্ছি সেদিকে কলগট্ট আছে তো। এই নোংরা জলটা কোথায় ফেলবো, কোথায় নেতা দেবো, কাউকে তো দেখতেও পাচ্ছি না যে জিজ্ঞেস করবো। এত বড় বাড়ি, সে ধোয়া মোছা সাফ সূত্র এই সব কিছু করার জন্য কত মানুষকে কাজে রাখতে হয় কে জানে। বাহ, চমৎকার! তোমাকে না এখন পারফেক্ট লাগছে একদম। না, তোমাকে দেখে এখন বলা যায় যে তুমি তোমার আসল রূপে এসছো।